বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক, আমিন। আমি মোহাম্মদ আতাউর রহমান, সহকারী শিক্ষক, গণিত, খালিশা বেলপুকুর স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার হাতে তোমরা একটি কলম দেখতে পাচ্ছ। এই কলমটি যদি আমি উপরে নিক্ষেপ করি তাহলে কলমটি আবার নিচে পড়তেছে, দেখো। তো কলমটি যে নিচে পড়লো এর কারণ কি তোমরা কি কোনোদিনও ভেবে দেখেছিলে? কেউ কি ভেবে দেখেছো তোমাদের মধ্যে? হ্যাঁ, এই বস্তুটি উপর থেকে নিচে পড়ার কিছু কারণ আছে। তোমরা জানো এই কারণটি কোন বিজ্ঞানী সর্বপ্রথম এই কারণটি উদ্ঘাটন করেছে? তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো স্যার আইজ্যাক নিউটন এই সর্বপ্রথম এই পরন্ত কোনো বস্তু উপর থেকে যে পড়ে তার কারণটা তিনি উদ্ঘাটন করতে পেরেছিলেন। তোমরা জানো বিজ্ঞানী নিউটন একদিন একটি ফল গাছের নিচে বসে অন্যজন গ্রহ, নক্ষত্র, সূর্য এগুলো কিভাবে আসে এগুলো নিয়ে সে চিন্তা করছিলেন। হঠাৎ তার পাশে একটি ফল মাটিতে পড়ে গেল। তখন তিনি ফলটির পাশে লক্ষ্য করলেন এবং ফলটি কেন মাটিতে পড়ল এটা নিয়ে গবেষণা শুরু করতে লাগলেন। এই গবেষণা করতে করতে তিনি একটি উপায় খুঁজে পেয়েছেন। তিনি একটি সূত্র আবিষ্কার করেছেন। তোমরা জানো সেই সূত্রটির নাম কি? মহাকর্ষ সূত্র, তাই না? তো আমরা আজকে পৃথিবী এবং মহাকর্ষ নিয়ে আলোচনা করব, তাই না? তো আমাদের আজকের পাঠ হচ্ছে মহাকর্ষ। আমাদের আজকের পাঠ হচ্ছে মহাকর্ষ। তো মহাকর্ষটা কি আমরা এই সম্পর্কে স্যার আইজ্যাক নিউটন বিজ্ঞানী যে কথাটা বলে গিয়েছিলেন তোমাদের মধ্যে কেউ জানো? তোমাদের বইয়ে লেখা আছে। তিনি বলেছিলেন যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। তাহলে মহাবিশ্বটা কি আমরা কি জানি? মহাবিশ্ব বলতে আমরা কোনটাকে বুঝি? তোমাদের মধ্যে কেউ জানো? মহাবিশ্ব হচ্ছে আমরা মহাকাশে যা কিছু দেখতে পাই। কি কি দেখতে পাই? গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, উল্কা, ছায়াপথ, নীহারিকা, ধূমকেতু, আরও অসংখ্য বস্তু, যেমন গাছপালা, গরু, ছাগল, সব কিছু নিয়েই কি আমাদের মহাবিশ্ব তৈরি। তিনি বলছেন মহাবিশ্বের যে কোনো বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মানটা কার উপর নির্ভর করে? ওই বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, ভরের গুণফলের উপর এবং দূরত্বের উপর। এবং এই বলটি এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো আমরা তিনি আমরা তিনি তিনি কয়টা জিনিসের উপর নির্ভর করছিলেন মহাকর্ষ সূত্র? এক নম্বর হচ্ছে ভরের উপর, ভরের গুণফলের উপর। দুই নম্বর হচ্ছে মধ্যবর্তী দূরত্বের উপর।
3 নম্বর, এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো আমরা এখন 3টা জিনিস জানতে পারলাম যে দুইটা বস্তু যে একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান এই কয়েকটি জিনিসের উপর নির্ভর করে। একটি ভর, বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, আর সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আমরা এই সূত্রটা যদি গাণিতিক রূপ দেই তাহলে কি দাঁড়াবে? মহাকর্ষ সূত্র বলছে ধরি নেই দুইটি বস্তু, m1 ভরের একটি বস্তু আর একটি বস্তু m2 ভরের আর একটি বস্তু। এই বস্তু দুটি আমরা ধরে নিলাম এর মধ্যবর্তী দূরত্ব d মিটার। এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, তাহলে এর আকর্ষণ বলটা কত? তিনি যে মহাকর্ষের সূত্র স্যার আইজাক নিউটন যে মহাকর্ষের সূত্র আবিষ্কার করেছে তার ব্যাখ্যাটা হচ্ছে নিম্নরূপ। যদি দুইটি ভর m1 আর m2 দুটি ভরের বস্তু, আর এর বস্তু দুটি যদি d মিটার দূরে থাকে, তাহলে এদের আকর্ষণ বল যদি F হয় তাহলে F সমানুপাতিক কি হবে? ভরের গুণফলের সমানুপাতিক। ভর কয়টা? দুইটা, m1 m2 সমানুপাতিক m1 m2। আর মধ্যবর্তী দূরত্ব কত? d, d এর বর্গের ব্যস্তানুপাতিক, কত? d তার বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক হলে কি হয়? কমে যায়, এজন্য নিচে ভাগ হয়ে গেছে। আর সমানুপাতিক হলে কি হয়? বেড়ে যায়, এজন্য উপরে আছে। তাহলে আমাদের এটি হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। এখান থেকে আমরা এই যে সমানুপাতিক চিহ্ন আছে, এই সমানুপাতিক চিহ্নটা যদি উঠাই দেই তাহলে কি আসে? F সমান এখানে আসবে g m1 m2 ডিভাইডেড d স্কোয়ার। তাহলে অর্থাৎ F সমান এই জিটাকে বলা হচ্ছে যে সমানুপাতিক চিহ্ন উঠে দিয়ে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্ট বা ধ্রুবকটার নাম হচ্ছে জি, মানে গ্রাভিটি থেকে এই জি আসছে, আর m1 m2 বাই d স্কোয়ার। তাহলে m1 m2 হচ্ছে ভর দুটির গুণফল, আর d হচ্ছে দূরত্ব। এইটার সাথে এটার সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, এটার সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। আমরা সমানুপাতিক মানে কি? সমানুপাতিক মানে হচ্ছে বাড়লে বাড়ে, কমলে কমে। সমানুপাতিক অর্থ হচ্ছে একটি যদি m1 m2 বাড়ে তাহলে f এর মান বাড়বে। দেখো, যদি m1 m2 যত বেশি হবে, m1 m2-র গুণফল যত বেশি হবে, f এর মান তত বেশি হবে। m1 m2-র মান যদি কমানো হয় তাহলে f এর মান কমবে। এটাই হচ্ছে সমানুপাতিক। আর d এর মান যদি বাড়ানো হয়, তাহলে f এর মান কমবে। d এর মান কমলে f এর মান বাড়বে। তাহলে এই জন্য আমরা এটাকে বলতেছি ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্ব যদি আমরা 2 গুণ বাড়াই, তাহলে 2 দুগুণা 4 গুণ মহাকর্ষ বল 4 গুণ কমবে। দূরত্ব যদি 2 গুণ কমে ফেলাই, তাহলে 2 দুগুণা 4 গুণ মহাকর্ষ বল 4 গুণ বাড়বে। ভর যদি 2 গুণ বাড়াই তাহলে মহাকর্ষ বল 2 গুণ বাড়বে। ভর যদি 2 গুণ কমাই তাহলে মহাকর্ষ বল 2 গুণ কমবে। ক্লিয়ার? তো এই সম্পর্কে তোমরা যদি একটি গাণিতিক ব্যাখ্যা দাও তাহলে সহজে বুঝতে পারবে। তো যদি আমরা এখন এই m1 m2 আর d এর মান যদি জানা থাকে,
তাহলে এফ এর মান বের করতে পারবো। এখন কথা হচ্ছে এই জিটা কি, এই জি এর মান আমাকে জানতে হবে। জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা হচ্ছে জি এর মান। এই জি এর মান যদি আমরা এখানে বসে দেই, কোনো বস্তুর ভর m1 m2 ধরে নেই এবং দূরত্ব যদি জি ধরে নেই, তাহলে এফ এর মান বের করতে পারবে। তো এবার আমরা যদি m1 m2 মান একটি ধরি নেই, তাহলে m1 এর মান আমরা ধরে নিলাম 60 কেজি আর m2 মান 100 কেজি। দুইটা বস্তু আছে, এই বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব ধরে নিলাম 100 মিটার। তাহলে এই বস্তু দুটির মহাকর্ষ বল কত হবে? তো আমরা খুব সহজে বের করতে পারি। আমরা এখানে এইটা হচ্ছে m1 এর মান কত আছে? 60 কেজি। m2 মান কত আছে? 100 কেজি। ডি এর মান কত আছে? 100 মিটার। এফ এর মান কত হবে আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি এফ মহাকর্ষ বল এফ এর সূত্র কিছুক্ষণ আগেই আমরা বের করলাম। সেই মহাকর্ষ বল এফ সমান জি m1 m2 ডিভাইডেড ডি স্কোয়ার, তাই না? এখন জি এর মান আমাদের জানা নাই। জি এর মান তোমাদেরকে এটা মান জানতে হবে। জি এর মানটা কত? জি এর মানটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 এইটা মান, অর্থাৎ জি এর মান এটা। তাহলে জি এর মানটা যদি আমরা এখানে বসাই দেই, তাহলে কত আসে? 6.67 ইন্টু 10⁻11। m1 এর মান 60, m2 এর মান 100 আর ডি এর মান 100, তার উপর স্কোয়ার। (6.67 into 10⁻11) 6000 2 3 4। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 4.002 ইন্টু 10⁻11। শিক্ষার্থী বন্ধু, আমরা দেখলাম যে দুইটা বস্তু যদি আমরা 60 কেজি আর 100 কেজি ভরের দুইটা বস্তু যদি আমরা 100 মিটার দূরে রাখি, তাহলে এই বস্তু দুটি কত বলে আকর্ষণ করবে? 4.002 ইন্টু 10⁻11 নিউটন বলে আকর্ষণ করবে। বুঝতে পেরেছো? আমরা এবার অভিকর্ষ নিয়ে কথা বলবো। অভিকর্ষ আর অভিকর্ষ হচ্ছে যে দুটি বস্তুর মধ্যে যদি একটি পৃথিবী হয় আর একটি অন্য বস্তু হয়, তাহলে এই বস্তু দুটির মধ্যে যে আকর্ষণ সেটাকে অভিকর্ষ বলা হয়। তাহলে অভিকর্ষটা কি? ক্লিয়ার? যে একটি পৃথিবী থাকবে আর একটা অন্য বস্তু থাকবে। আমি এই কলমটা উপরে নিক্ষেপ করলাম, কলমটা আবার নিচে পড়ল, তাহলে এটা কোন বলের কারণে হলো? অভিকর্ষ বলের কারণে। আমি কিন্তু প্রথমে একটি এক্সাম্পল দিয়েছিলাম, এই এক্সাম্পলটাও দিয়েছিলাম যে এইটি মহাকর্ষ। আবার বলতেছি এটি হচ্ছে অভিকর্ষ। কলমটা যখন নিচে পড়লো তখন প্রথমে বলছিলাম এটা মহাকর্ষ, আবার এখন বলতেছি যে এটা অভিকর্ষ। কেমন কথা? তাহলে মহাকর্ষ কি আর অভিকর্ষ কি? তাহলে হ্যাঁ, এটা
মহাকর্ষ এবং অভিকর্ষ দুটি। এই জিনিসটি হচ্ছে মহাকর্ষ বলও হবে, অভিকর্ষ বলও হবে। তার কারণ মহাকর্ষ বলের ক্ষেত্রে বলছে যে মহাবিশ্বের যত বস্তু আছে সকল বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেই আকর্ষণ বলটাকে কি বলা হচ্ছে? মহাকর্ষ বল। তাহলে মহাবিশ্বের মধ্যে পৃথিবীও একটি বস্তু। তাহলে পৃথিবী একটি বস্তু, তাহলে পৃথিবীর সাথে অন্য কোনো বস্তুর যে আকর্ষণ সেটাকে মহাকর্ষ বল অবশ্যই বলবো, অবশ্যই মহাকর্ষ বল। কিন্তু এটা একটা অভিকর্ষ বলও বলা হয়। আমি যদি উদাহরণ দেই, চাঁদ ও সূর্য, চাঁদ ও সূর্যের মধ্যে যে আকর্ষণ, চাঁদ ও সূর্যের মধ্যে যে আকর্ষণ, সেই আকর্ষণ বলটাকে কি বলা হয়? চাঁদ ও সূর্য তো পৃথিবী মহাবিশ্বের দুইটা বস্তু, তাহলে এটাকে কোন বল বলবো? মহাকর্ষ বল বলবো। চাঁদ ও পৃথিবীর মধ্যে যে আকর্ষণ, আমি কয়েকটি লিখি। মনে করো কলম ও বইয়ের মধ্যে যে আকর্ষণ, ধরে নিলাম গরু ও মানুষের মধ্যে যে আকর্ষণ। আরও একটা দেই, পৃথিবী ও কলম, যে কলমের উদাহরণ দিলাম, কলমের মধ্যে যে আকর্ষণ। তো আমি 5টি উদাহরণ দিয়েছি, তাই না? তাহলে 5টি উদাহরণের মধ্যে দেখি, 1 নম্বর চাঁদ ও সূর্যের মধ্যে যে আকর্ষণ। চাঁদ ও সূর্য কি মহাবিশ্বের দুইটা বস্তু না? তাহলে অবশ্যই এটা কি মহাকর্ষ। চাঁদ ও পৃথিবী এটা কি মহাবিশ্বের দুইটা বস্তু না? তাহলে এটাও যদি মহাবিশ্বের বস্তু হয় তাহলে এটাও মহাকর্ষ। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটাই কি মহাকর্ষ বল, প্রত্যেকটাই মহাকর্ষ বল। এখন অভিকর্ষ বল তাহলে কোনটা? হ্যাঁ, অভিকর্ষ বল বলছে যে শুধু পৃথিবী এবং অন্য বস্তুর মধ্যে আসন, সেটা হচ্ছে অভিকর্ষ বল। দুইটা বস্তুর একটা পৃথিবী থাকলে এটাকে অভিকর্ষ বল বলবো। তাহলে ও পৃথিবী কোথায় কোথায় আছে? চাঁদ ও পৃথিবীর মধ্যে যে আকর্ষণ, তাহলে এটাকে আমরা অভিকর্ষ বলবো। অভিকর্ষ কেন হয়? অভি মানে পৃথিবী, পৃথিবীর আকর্ষণ বলটাকে অভিকর্ষ বল বলা হয়। চাঁদ ও পৃথিবীর মধ্যে যে আকর্ষণ, এর জন্য এটাকে অভিকর্ষ বলা হচ্ছে এবং এটা মহাকর্ষও হবে। কলম ও বইয়ের মধ্যে যে আকর্ষণ, এটা কি পৃথিবী নাই, এটা শুধু মহাকর্ষ। গরু ও মানুষের মধ্যে যে আকর্ষণ, এটি এখানেও কিন্তু পৃথিবী নাই, এটা শুধু মহাকর্ষ। পৃথিবী ও কলমের মধ্যে যে আকর্ষণ, এটাই কিন্তু পৃথিবী আছে, সুতরাং এটা অভিকর্ষ। তাহলে 1 থেকে 5টা উদাহরণের মধ্যে আমরা 2টি পাচ্ছি অভিকর্ষ, আর 2টা এখানে অভিকর্ষ বল কয়টা আছে? শুধু অভিকর্ষ বল আছে, শুধু অভিকর্ষ বল। তো অভিকর্ষ বল আছে এখানে 2টি, আর 5টাই কি মহাকর্ষ বল। তাহলে অর্থাৎ এই পৃথিবী ও কলমের মধ্যে যে আকর্ষণ, এটা মহাকর্ষ বল, অভিকর্ষ বল দুইটাই। গরু ও মানুষের মধ্যে যে আকর্ষণ, এটা শুধু মহাকর্ষ বল, তাহলে এটাও মহাকর্ষ বল, অভিকর্ষ বল দুইটাই। তাহলে আমরা বলতে পারতেছি যে অভিকর্ষ বলটাও এক ধরনের মহাকর্ষ বল, অভিকর্ষ বলও এক ধরনের মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়। ক্লিয়ার? তাহলে অভিকর্ষ বলের সংজ্ঞা আমরা যদি দিতে যাই, পৃথিবীর সাথে যে কোনো বস্তুর যে আকর্ষণ, সেটাকে আমরা অভিকর্ষ বল বলতে পারি। পৃথিবীর সাথে যে আকর্ষণ বল, সেটা হচ্ছে অভিকর্ষ বল। এখন অভিকর্ষ ত্বরণ কথা একটা আছে, অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণটা কি? এখন আমি বস্তুটা ওই কলমটা উপরে নিক্ষেপ করলাম, তাই না? উপরে নিক্ষেপ করলে বস্তুটা এক সময় যে কি হলো, থেমে গেল। বস্তুটা দেখো এক সময় যে থেমে গেল, থেমে যে আবার পড়লো। এই যে থেমে গেল, থেমে যাওয়ার কারণটা কি? বস্তুটা আমি উপরে নিক্ষেপ করলাম, উপরে চলে যাবে, আবার নিচে আসবে কেন? বাট হোয়াই? হ্যাঁ,
বস্তুটি কেন, আমি যে উপরের দিকে নিক্ষেপ করছি একটা বেগ প্রাপ্ত হয়েছে, আমি হাত দিয়ে নিক্ষেপ করছি, আমার হাত ওই কলমটাকে কি কি দিচ্ছে, বেগ দিছে, সেই বেগটা আস্তে আস্তে কি হয়েছে, কমে গেছে, কমতে কমতে উপরে যা কি হয়েছে, বেগটা জিরো হয়ে গেছে, তখন কি হয়ে গেছে, বেগ বস্তুটা কলমটা থেমে গেছে, যখন থেমে গেছে তখন তাকে কি করতেছে, পৃথিবী টানতেছে, তখন পৃথিবী আবার নিচের দিকে টানতেছে। এই যে কলমটা নিচের দিকে পড়ার সময় কি আবার বেগ বৃদ্ধি পাচ্ছে না, এই বেগ বেগ আবার বেগ বৃদ্ধি পাচ্ছে, এই বেগ বৃদ্ধিটা কে ঘটাইতেছে, পৃথিবী ঘটাইতেছে, তাই না? তাহলে পৃথিবী এই এই যে বেগ বৃদ্ধি পাচ্ছে, এই বেগ বৃদ্ধিটা কে ঘটাইতেছে, পৃথিবী। পৃথিবীর পৃথিবীর আকর্ষণ বলকে কি বলা হয়, অভিকর্ষ বল। তার অর্থাৎ অভিকর্ষ বলের কারণে সেই বস্তুটি বেগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো তোমরা কি জানো, একটি বস্তুকে আমি যদি উপর থেকে দেখো, আমি এখানে একটা বস্তু, এর বেগ সর্বোচ্চ উচ্চতায়, এই বস্তুটার বেগ 0 মিটার/সেকেন্ড। আবার এইখান থেকে এইখানে আসতে আমরা ধরে নিলাম সময় লাগলো 1 সেকেন্ড, এই জায়গা থেকে এই জায়গায় বেগটা কত হয়, 9.8 মিটার/সেকেন্ড। এখান থেকে এখানে আসতে সময় লেগেছে 1 সেকেন্ড, এই জায়গায় হচ্ছে 19.6 মিটার/সেকেন্ড। আবার ধরে নিলাম এখান থেকে এখানে সময় লাগলো 1 সেকেন্ড, এটা মিটার/সেকেন্ড। তো আমরা দেখতেই পাচ্ছি, কোনো বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দেওয়া যায়, তাহলে বস্তুটি প্রতি সেকেন্ডে কত করে বেগ বৃদ্ধি পায়, 0 মিটার/সেকেন্ড থেকে 9.8 মিটার/সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি পাইল 9.8 মিটার/সেকেন্ড। এটা প্রমাণিত এবং পরীক্ষিত। বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে যে কোনো বস্তুকে যদি আমরা উপর থেকে নিক্ষেপ করি, তাহলে উপর থেকে ছেড়ে দেই, তাহলে বস্তুটির বেগ বৃদ্ধি পায়। সেটা প্রতি সেকেন্ডে কত করে বেগ বৃদ্ধি পায়, 9.8 মিটার/সেকেন্ড করে। আবার পরবর্তী সেকেন্ডে বস্তুটার বেগ হয় 19.6, অর্থাৎ 9.8 প্লাস 9.8, 19.6। আবার 9.8 বাড়লে 29.2, এইভাবে বস্তুটি বেগ বৃদ্ধি পেতে থাকবে। অনুরূপভাবে এখন এই বস্তুটি এবার এটা পড়ন্ত বস্তু, এবার যদি বস্তুটাকে নিক্ষেপ করি, তাহলে 29.2 মিটার/সেকেন্ড, এটা যদি উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে উপরের দিকে নিক্ষেপ করলে এইখান থেকে যদি এইখানে 1 সেকেন্ড সময় লাগে, তার বেগটা কত হলো, 19.6 মিটার/সেকেন্ড। আবার এখান থেকে এখানে যাইতে সময় লাগে 1 সেকেন্ড, তাহলে তার বেগটা 9.8। আবার এখান থেকে এখানে যেতে সময় লাগলে যদি 1 সেকেন্ড, তাহলে বেগটা কি হয়ে গেল, 0। অর্থাৎ ওপর থেকে পড়লে বস্তুটার বেগ বৃদ্ধি পায়, আর নিচ থেকে উপরে গেলে বস্তুটির বেগ হ্রাস পায়। ক্লিয়ার? সেই বেগ বা হ্রাস কত হয়, 9.8 মিটার/সেকেন্ড। এটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন এই অভিকর্ষ ত্বরণের মানটা সব জায়গায় আবার সমান নয়। এই অভিকর্ষ ত্বরণের মানটা আবার সব জায়গায় সমান নয়, কোথাও কম কোথাও বেশি। এটা হচ্ছে আদর্শ মান ধরা হয়েছে। আমরা কোন অঞ্চলে বাস করি তোমরা কি জানো? কয়টা অঞ্চল আছে পৃথিবীর মধ্যে? পৃথিবীর মধ্যে কয়টি অঞ্চল আছে, আমরা এখন সেটা একটু লক্ষ্য করি। ধরে নিলাম পৃথিবীর আকৃতিটা কিন্তু ঠিক এরকম একবারে গোলাকার নয়। পৃথিবী উত্তর দক্ষিণে একটু চাপা আর পূর্ব পশ্চিমে একটু স্থির। তাহলে আমরা ধরে নিলাম ঠিক এই উত্তর আর দক্ষিণ থেকে ঠিক মাঝখানে দাগ দিলাম, এটা আমরা পৃথিবীর কেন্দ্র ধরলাম। ঠিক পৃথিবীর কেন্দ্র, এখানে একটি রেখা অর্ধবৃত্ত, এইখানে একটি রেখা টানলাম, এই রেখাটাকে আমরা 0 ডিগ্রি ধরলাম, তাই না? এটা কিন্তু একটা অঞ্চল। আবার এখানে আরেকটা
দাগ টানলাম, আবার এইখানে একটা দাগ টানলাম। অনুরূপভাবে আমি দাগটা টানতেছি, এটা এখন ভূগোলের কথা যাইতে হয়, তাহলে 0 ডিগ্রি আমরা বিস্তারিত যাব না। এটা হচ্ছে 23.5 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। 23.5 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। অনুরূপভাবে আমরা নিচেও আর একটি, তোমরা লক্ষ্য করো, এটা হচ্ছে, এটাও 23.5 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো দেখো আমরা কয়েকটা অঞ্চলে ভাগ করছি। পৃথিবীর কেন্দ্র, তো পৃথিবীর কেন্দ্র হচ্ছে এটা। পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি যে রেখাটা আছে সেটা হচ্ছে এই রেখাটা। এই রেখাটার মান কত ডিগ্রি দেওয়া হয়েছে? 0 ডিগ্রি। তোমরা কি জানো এই 0 ডিগ্রি, এটা এই রেখাটাকে কি রেখা বলা হয়? নিরক্ষ রেখা বলা হয়। হ্যাঁ, গুড। এইটা হচ্ছে নিরক্ষ রেখা। তাহলে এই অঞ্চলটাকে আমরা কি বলবো? নিরক্ষীয় অঞ্চল। এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। তাহলে অর্থাৎ এই দাগটার আশেপাশে যে এলাকাটা আছে সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের মধ্যে পড়ে। এখন নিরক্ষীয় অঞ্চল থেকে আমরা যদি 23.5 ডিগ্রি উত্তর পাশে যাই অথবা দক্ষিণ পাশে যাই, 23.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ, উত্তর দিকের রেখাটার নামটা কি সেটা কি জানো? সেটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তীয় রেখা। আর 23.5 ডিগ্রি দক্ষিণ পাশে যেটা আছে এইটার নাম হচ্ছে মকর ক্রান্তীয় রেখা। তাহলে তোমরা কি জানো কর্কট ক্রান্তীয়, মকর ক্রান্তীয় রেখা আমরা কোন অঞ্চলে বাস করি? আমরা কিন্তু ক্রান্তীয় অঞ্চলে বাস করি না নিরক্ষীয় অঞ্চলে বাস করি? তোমরা কি জানো? তোমরা অনেকেই বইয়ের পাতায় পড়েছো যে আমরা ক্রান্তীয় অঞ্চলে বাস করি। তাহলে এইটার নাম হচ্ছে, আমরা কোন ক্রান্তীয় অঞ্চল দুইটা, একটা কর্কট ক্রান্তি, একটা মকর ক্রান্তি। কর্কট ক্রান্তি হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, উত্তর পাশে যেটা। আর 23.5 ডিগ্রি পৃথিবীর এই জায়গাতে বেশি চ্যাপ্টার, যার কারণে এই জায়গায় মানে প্রশস্ত বেশি, এই জন্য আর এর মানটা এখানে বেশি। তার চেয়ে আর এর মান এখানে আরো কম হবে, তার চেয়ে আর এর মান এখানে আরো কম হবে। তাহলে আর এর মান যেখানে বেশি সেখানে জি এর মান কম, আর এর মান যেখানে কম সেখানে জি এর মান বেশি। তাহলে জি এর সাথে আর এর মানের সম্পর্কটা ব্যস্তানুপাত, অর্থাৎ দূরত্বের ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাত। এই নিয়ে সামনের ক্লাসে আরো বিস্তারিত আলোচনা হবে। তো আজকে আজকে তোমাদের বাড়ি কাজ হিসাবে একটি গাণিতিক সমস্যা তোমরা লিখে নাও তোমাদের খাতায়। তো আমি এখানে একটি বস্তু দিলাম, সেই বস্তুটি ধর 500 কেজি, আর আরেকটি বস্তু দিলাম 100 কেজি। এই বস্তুটি মধ্যবর্তী দূরত্ব ধরে দিলাম 50 মিটার এবং জি এর মান এখানে দেওয়া থাকবে। এখন এই দুটো বস্তুর মধ্যে মহাকর্ষ বল F এর মান কত তোমরা বের করবে। F এর মান কত? এখন আরো একটা প্রশ্ন হতে পারে যে যদি এই মধ্যবর্তী দূরত্ব 2 গুণ বাড়াই অথবা 2 গুণ কমাই তাহলে F এর মানের কোনো পরিবর্তন, কি ধরনের পরিবর্তন হবে? মধ্যবর্তী দূরত্ব 2 গুণ হ্রাস বা বৃদ্ধি করলে আকর্ষণ বল
ধরনের পরিবর্তন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়ির কাজ হিসাবে এই গাণিতিক সমস্যা তোমাদের খাতায় লিখে নাও। 500 কেজি ভরের একটি বস্তু আর 1000 কেজি ভরের আরেকটা বস্তু। এই বস্তু দুটি আমরা মধ্যবর্তী দূরত্ব 50 মিটার 50 মিটার দূরে এই বস্তু দুটি রাখা আছে। এই বস্তুটি যদি রাখা থাকে তাহলে এই বস্তুটি বল F এর মান কত, অর্থাৎ মহাকর্ষ বল বা আকর্ষণ বলটা কত হবে। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে F এর মান কত, F এর মানটা কত, এই উদ্দীপিত তথ্য অনুযায়ী F এর মান আমরা বের করব। এরপরে যদি মধ্যবর্তী দূরত্ব 50 মিটার আছে, এই 50 মিটারকে যদি হ্রাস করি, অর্থাৎ 2 গুণ যদি আমরা কমাই, 2 গুণ কমাই অথবা 2 গুণ বাড়াই, 2 গুণ কমাইলে কত হবে 25 মিটার, মধ্যবর্তী 25 মিটার ধরে একবার করবে, আর 25 মিটার ধরে F এর মান বের করবে কত হয়, আর বা বৃদ্ধি করলে অর্থাৎ 2 গুণ বাড়াইতে, অর্থাৎ 50 মিটারের 2 গুণ মানে 100 মিটার, যদি যখন 100 মিটার হবে তখন F এর মান কত হবে। তাহলে এই দুটি মান বের করে এই মানের পরিবর্তনটা কত, তাহলে তোমরা বুঝতে পারবে যে দূরত্বটা কমাইলে বা বাড়াইলে F এর মান কি ধরনের পরিবর্তন হয়। তো আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবে, এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।